আজ রাজ্যে ফিরল প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কফিনবন্দি দেহ এবং আজ দুপুরবেলাতেই আগরতলা বিমানবন্দরে আনা হয় তার কফিনবন্দি দেহ এবং তারপর নিয়ে যাওয়া হয় বিধানসভা চত্বরে। গভীর শোকের আবহে মরদেহ পৌঁছায় বিধানসভা চত্বরে এবং সেখানে আয়োজিত হয় রাজ্যের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের শেষবারের মতো অন্তিম শ্রদ্ধা জানানো হয় গার্ড অফ অনারের মধ্য দিয়ে। তবে আজ বিধানসভা প্রাঙ্গণে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, তৎসঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও মন্ত্রিসভার একাধিক সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ওনাকে শেষ শ্রদ্ধা জানান। ফুল মাল্য দিয়ে সম্মান জানানো হয় তার কফিনবন্দি দেহে। বিধানসভার কর্মী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সকলে উপস্থিত থেকে তাকে শেষ বিদায় জানান। এ প্রসঙ্গে শুরুতে শোনাব রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কি বললেন। के स्पीकर विश्वबंधु सेन जी केवल असेंबली में स्पीकर के नाते ही नहीं पूरे स्टेट में एक बुजुर्ग आदमी है। 4 टाइम एमएलए रहे हैं और नॉर्थ त्रिपुरा में बहुत पॉपुलर लीडर है। मैं कभी भी टूर पे नॉर्थ त्रिपुरा जाते हैं तो पर्सनली मिलते थे और डेवलपमेंट के बारे में, जिला के बारे में, उनके कॉन्स्टिट्यूंसी के बारे में बात करते थे। वैसे ही जब असेंबली के इश्यूज के ऊपर चर्चा करने के लिए आते तो हर एक इश्यूज के ऊपर उनका ध्यान था, एक्सपीरियंस था। वैसे बुजुर्ग आदमी हमारा अपना स्पीकर आज अपने पास नहीं है, फिर भी वो जो रूट। রাজ্যপালের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি কিন্তু জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুধুমাত্র তাঁর অধ্যক্ষের পদের জন্য নয়, একই সঙ্গে জনপ্রিয় নেতা হিসেবেও কিন্তু তিনি ত্রিপুরার মধ্যে ছাপ রেখে গেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক এবং সাংগঠনিক অভিজ্ঞতা, সুদীর্ঘ জনজীবন এবং গণতান্ত্রিক মূল্যবোধে অঙ্গীকারবদ্ধ ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তার দায়িত্বশীল শান্ত ভাবের পাশাপাশি প্রশাসনিক দক্ষতার জন্য তিনি আলাদা মর্যাদা পেয়েছিলেন রাজনৈতিক অঙ্গনে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন আজ রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, শুনুন। প্রথম এই সভায় সদস্য হয়ে আসছেন, সম্ভবত আমি তার আগের টার্ম থেকে বিধানসভার সদস্য ছিলাম, কাজে তার সাথে আমার পরিচিতি দীর্ঘদিনের। তো তখন আমি ছিলাম এই ট্রেজারি বেঞ্চে, তিনি ছিলেন বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক রাজনীতিতে মতাদর্শগত, কর্মসূচিগত ফারাক, তর্ক বিতর্ক হয়। আবার যখন তিনি অধ্যক্ষ হয়ে আসেন এবং আমি দ্বিতীয় এই পর্বে বিধানসভার সদস্য হই, তখন তিনি ট্রেজারি বেঞ্চের পক্ষে, যদিও স্পিকারকে ট্রেজারি বেঞ্চ বলা হয় না, তিনি নিরপেক্ষ কাগজে তিনি বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক মতাদর্শগত, রাজনীতিগত ফারাক এখনো, কিন্তু ব্যক্তিগতভাবে সেই শুরু থেকেই তার সাথে হৃদ্যতা ছিল এবং তিনি যখন বিধায়ক ছিলেন, একটা যাত্রা গান বা এই সাংস্কৃতিক ভ্রমণের সাথে সম্পৃক্ত, তখন দেখতাম তিনি নিজের স্বরচিত এই কবিতা বা এরকম ঢঙে খুব সুন্দরভাবে তার বিধানসভা এলাকার বা রাজ্যের কথা তিনি বলতেন। আমরা বরঞ্চ উনি তার সেই কবিতার দঙ্গের মধ্য দিয়ে যে তখন ট্রেজারি বেঞ্চকে, সরকারকে সমালোচনা করত, এতে যে ওনাকে থামিয়ে না দিয়ে উৎসাহিত আরো বলুন, অর্থাৎ তার কাব্যিক যে গুণ, এটা
যে সবাই যেন আমরা তার মতো থেকে একটু মানে রস আমরা গ্রহণ করতে পারি, এরকম ছিল। আর তিনি আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এবং ব্যক্তিগতভাবেও তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল বলেও কিন্তু আজ বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন এবং অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব পালনকালে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশাপাশি আলোচনার সাক্ষীও ছিলেন। বিধানসভা চত্বরে আজকে শৃঙ্খলা এবং সৌহার্দ্য বজায় রেখে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল বলেও কিন্তু আজকে জানিয়েছেন। তবে এই প্রসঙ্গে এবার মন্ত্রী অনিমেষ দেববর্মা কি বললেন শুনুন। প্রিয় ভাজন ব্যক্তি, আমার সাথে ওনার প্রায় 25 বছরের পরিচয়। শুরু থেকেই খুব মিষ্টভাষী লোক ছিলেন উনি। আমি যখন এমএলএ ছিলাম উনি এমএলএ ছিলেন, উনি যখন এমএলএ ছিলেন আমি এমএলএ ছিলাম না, তবু আমাদের কথা হতো এবং খুব সুদক্ষ ব্যক্তি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি লিডার অফ অপোজিশন ছিলাম, তখন ওনার স্পিকারের যে কর্মসূচিগুলো উনি খুব ভালোভাবে পালন করতেন। বিরোধীদের সে সময় কিন্তু উনি খুব মর্যাদা দিয়ে সমস্ত কিছু কাজ করতেন। এইটুকু বলতে পারি যে বিরোধী দলনেতার অফিসটা আমি যখন গেলি তাকে ভালোভাবে সাজিয়ে তোলার জন্য উনি কিন্তু কোনোদিন না করেন। ফর এভরিথিং হি ওয়াজ ভেরি ডেমোক্রেটিক, ভেরি একজন মিষ্টভাষী লোককে আমরা হারালাম। আই থিঙ্ক ওনার প্রয়াণে যত আমাদের একটা গ্যাপ ভ্যাকিউম তৈরি হবে এটাকে পূরণ করা যাবে। এন্ড উইল মিস হিম অলওয়েজ। আপনারা শুনলেন মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য। আজ শেষ শ্রদ্ধা নিবেদনের পর আবেগঘন পরিবেশে সকলেই তার স্মৃতিচারণা করলেন এবং শোকস্তব্ধ বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তার সহকর্মী থেকে শুরু করে তার শুভান্যদায়ীরা স্মরণ করেন তার সরলতা, তার মেধা, তার একনিষ্ঠতা। অবশ্যই এই প্রসঙ্গে কি বললেন আজ রতন চক্রবর্তী, শুনুন। আসলে আমার স্পিকার হওয়ার সময়টার ব্যাপারে চাইতেও ও যখন ছাত্র ছিল এমবিবি কলেজে পড়াশোনা করে, হোস্টেলে ছিল, ওদের পরিবারের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং ওকে রাজনীতিতে আমি টেনে আনি। একটু চঞ্চল ছিল, তাহলেও প্রতিভাবান ছিল, বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট নলেজ ছিল, নাটক, অভিনয়, সমস্ত দিকে সাংস্কৃতিক অঙ্গনে ওর যাতায়াত ছিল। আর ছাত্র হিসেবেও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে আমার নেতৃত্বে কাজ করেছে দীর্ঘদিন। তার পরবর্তী জীবনে এসে শেষ পর্যন্ত আবার বিধানসভায় এসে আমি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, একটা গভীর এবং নিবিড় সম্পর্ক ছিল ওর সঙ্গে। এবং ওর যেই বাড়িতে বিয়ে করেছে আমার বন্ধুর ছোট বোনকে বিয়ে করেছে। ওর শ্বশুরবাড়ির দিকে ওর রিলেশন, ওর দিদি যিনিও প্রয়াত করেছেন উনিও আমাদের সঙ্গে একসঙ্গেই কংগ্রেস রাজনীতি করেছেন। আপনারা শুনলেন বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি তার যে ব্যক্তিত্ব তিনি প্রমাণ করে গেছেন, যে রাজনীতির ক্ষেত্রে তিনি ছাপ রেখে গেছেন, যে সংস্কৃতি চর্চায় তিনি ছাপ রেখে গেছেন, বিশেষ করে বলা চলে নতুন প্রজন্মের জননেতাদের কাছেও তিনি একজন জীবন্ত শিক্ষালয়ও ছিলেন বলে আজ শুভান্যদায়ীরা কিন্তু মনে করছেন। তবে এবার শোনাবো আজ রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন। সবাই জানেন গত খুব সম্ভবত 8ই আগস্ট উনি আমার সাথে সকালে আমার যে সরকারি বাংলো আছে সেখানে আমার সাথে দেখা করতে এসেছিলেন। যখনই আসেন আগরতলা একবার আমার সাথে দেখা করবেন আর সবসময় বলবেন এক কাপ চা কিন্তু খেতে হবে। তো উনি আসেন, সেদিনও চা খেয়ে গেছেন। আমি বললাম তোমার শরীর কেমন আছে? বলে আমার শরীর কি হয়েছে? আমার তো খুব ভালো শরীর। তো বলে উনি চলে গেলেন। এরপর একটা প্রোগ্রাম ছিল সেখানেও উনি গেছেন। আমি দেখলাম যে বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম আমি দেখছিলাম পরবর্তী সময়। তো সেখান থেকে হঠাৎ করে খবর এলো কি উনি যখন ট্রেনে যাচ্ছিলেন বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে যাচ্ছিলেন, সেখানে উনি হঠাৎ করে আনকনসিয়াস হয়ে পড়ে গেলেন। তো বিকেলবেলায় সেখান থেকে তাড়াতাড়ি করে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
আমি খবর পেয়ে এবং আমি এই সমস্ত আমাদের যারা সহকর্মীরা আছেন তাদেরকেও বললাম। তো আমি সেখানে গেলাম, টিএমসিতে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বললাম কি হয়েছে। বললাম মস্তিষ্কে পুরো ব্লাড জমে গেছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেটাকে বলে, পুরো মস্তিষ্কের মধ্যে ব্লাড চলে এসছে এবং ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আদারওয়াইজ সমস্যা হবে। তো গ্রিন করিডোর করলাম, আপনারা সবাই জানেন, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, সময় কম। তো সব ব্যবস্থা করে আমি নিজে এসকর্ট করে ওনাকে নিয়ে এসেছিলাম। আসার পরে তো অপারেশনও হলো, সমস্ত ব্লাডও বের করানো হলো এবং এখানে দুদিন ছিলেন। দুদিন থাকার পর ওনাদের ফ্যামিলি মেম্বার্সরা বলছিলেন যে বাইরে আমরা নিয়ে যাব। তো আমরা বলছিলাম যে একটু সেটেল করলে নিয়ে গেলে ভালো। তো ওনারা বলছেন যে না, আমরা যেভাবে হোক নিয়ে যেতে চাই, আমরা সময় নষ্ট করতে চাই। যাই হোক, ওনাদের তো আমাদের দেখতে হবে, ওনাদের যে ইচ্ছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ওই দিনেই পরের দিন মানে দুদিন বাদে আমরা সব ব্যবস্থা করলাম। এয়ার অ্যাম্বুলেন্সে ওনারা যে হসপিটালে বলেছেন সেই হসপিটালে নিয়ে গেছি এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তার সাথেও মানে আমি নিজেও কথা বলেছি কয়েকবার যে কি হয়, আমরা এই করেছি, আপনি দেখুন। তো বলে না, হোয়াট এভার ইউ হ্যাভ ডান, ইট ইজ ডান কারেক্টলি, বাকি আমরা দেখছি। এবং ওই ডাক্তারবাবু এখানে এসেছিলেন, আমার সাথে দেখাও করেছিলেন, একটা সেমিনারে এখানে এসেছিলেন, আমার সাথে দেখা করেছিলেন এবং টাইম টু টাইম কন্টিনিউয়াস আমার সাথে। আজকে মানে 139 ডেজ বা 140 ডেজ হলো এই মানে যেভাবে উনি জীবন যুদ্ধে, যেভাবে শারীরিক যুদ্ধে যেভাবে উনি ফাইট করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। ওনার ছেলে মেয়েদের সাথে আমি প্রায়শই কথা বলতাম, কিন্তু গতকাল প্রায় 3টে সাড়ে 3টের সময় খবর এলো হি ইজ নো মোর। তো আমাদের জন্য একটা বিরাট লস। এবং আপনারা জানেন ও এক তো শুধু উনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ যে নেতৃত্ব না, উনি কিন্তু এখানে স্পিকার হিসাবে ওনার যে দায়িত্ব সেটা আমরা দেখেছি। যেমন ওনার মধ্যে সেন্স অফ হিউমার ছিল এবং ইন্টেলেক্ট যা বলতে এটা সেই ইন্টেলেক্টও ওনার মধ্যে ছিল। সাহিত্যের সাথে ওনার সংস্কৃতির সাথে উনি যুক্ত ছিলেন, নাটকে যুক্ত ছিলেন, যাত্রা করতেন, কবিও ছিলেন। আমি শুনেছি উনি কবিতাও লিখেছেন। 1971-এ আমি যখন এমবিবি কলেজে আমি পড়াশোনা করি, আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম, ও আর্টস স্ট্রিমে ছিল, তখন থেকে ওর সাথে পরিচয়। এর আগেও আমার সাথে পরিচয় ছিল। একদম মানে একজন বন্ধুকে হারালাম, আর ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস হলো। আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা মানে বলা চলে যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। এবং এরকম একজন বন্ধু আমরা হারালাম। ত্রিপুরা মানুষের তো লস হলেই, ব্যক্তিগতভাবে আমার একটা বিরাট লস হলো। আমি যেখানেই যাক, যেখানেই গেছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ওনার আত্মার সদ্গতি কামনা করি। পাশাপাশি ওনাদের ফ্যামিলিকে আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করবো ওনাদের জন্য শক্তি দেয়। এইরকম লস, কারণ ওনার বয়স প্রায় আমার থেকে 5-6 মাসের ডিফারেন্স হবে। হ্যাঁ, প্রায় 5-6 মাসের ডিফারেন্স, আমার থেকে ছোটো অল্প, যা দেখলাম ডেট অফ বার্থ। তো মানে ওনারা যেন এই যে লস হলো তাদের শক্তি দেয়, এই লসকে ওনারা যেন শক্তি নিয়ে যেন সেটাকে ওনারা মোকাবেলা করতে পারেন আগামী দিনে, যেন এটা সহ্য করে আগামী দিনে চলার পথে যেন পাথেয় করে ওনার যে চিন্তা ভাবনা সেটা পাথেয় করে আগামী দিন চলে। যিনি যাকে হারিয়েছেন, এই ক্ষতিপূরণটা কি রাজ্য কোনোরকম হবে কোনো সময় মনে করেন আপনি? আমি তো বলেই দিলাম, ক্ষতিপূরণ তো হওয়ার, কেউ চলে গেলে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণায় আবেগ ঘন হয়ে পড়লেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বললেন যে আজ একজন বন্ধুকে হারালাম। বিশ্ববন্ধু সেন শুধু একজন অধ্যক্ষ ছিলেন না, ছিলেন রাজনীতির এক মার্জিত এবং প্রখর ব্যক্তিত্ব। তার প্রয়াণ মানে রাজ্যের জন্য একটা বিরাট ক্ষতি। এবং আজকে বিধানসভা চত্বর থেকে তাকে শ্রদ্ধা জানানোর পর তার দেহ নিয়ে যাওয়া হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে, যে শেষ খবর আমরা পেলাম। এবং তারপরে তার দেহ নিয়ে যাওয়া হবে শ্রদ্ধা নিবেদনের জন্য তার বাসভবনে। কিন্তু মাঝপথে তেলিয়ামুড়া এবং আমবাসাতে অগণিত শুভান্যুদায়ীরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন এবং রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। শেষ শ্রদ্ধা জানাতে তার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন প্রত্যেকে সেক্ষেত্রে অপেক্ষায় রয়েছেন। আজকে বিধানসভা চত্বরও ছিল এক প্রকার শোক আবহ এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার আত্মীয় পরিজন, স্থানীয় মানুষরা শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমাতে শুরু করেছেন। এখনই তার বাস
বাসভবনে রাজ্য জুড়ে যেন আজ এক শোকের আবহ নেমে এসেছে। তবে আজকের এই দিনটি শুধুমাত্র বিদায়ের দিন নয়, বরং তিনি তাঁর রেখে যাওয়া মূল্যবোধ এবং আদর্শকেও স্মরণ করার দিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।